আজ অফিসে কাজের চাপ এমনই ছিল যে ছুটি হতেই বেশ দেরি হয়ে গেল। অথচ বিলাসকে আজকেই পৌঁছতে হবে নিজের শ্বশুর বাড়িতে। আগামীকাল রবিবার, উপরন্তু তার প্রথম জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ। স্ত্রী মুকুল চলে গেছে গত পরশু ট্রেন ধরে। বিলাসেরও তখন যাওয়ার কথা ছিল, কিন্তু অফিস ছুটি না দেওয়ায় স্ত্রীকে বাড়ির কাজের লোক হরিহরের সঙ্গে পাঠিয়ে দিল সে, এবং নিজে শনিবারে ট্রেন ধরে রওনা দেবে এই কথাই জানিয়ে দিল। এখন সময় মতো না পৌঁছালে স্ত্রী বেজায় চিন্তা করবে। যদিও এই বৈশাখেই বিয়ে হয়েছে বিলাসের, কিন্তু নতুন নতুন বিয়ে কিনা সাধারণত টান একটু বেশিই থাকে। মুকুল গ্রামের মেয়ে, তাই প্রথম প্রথম বিলাসের বিয়েতে মত না থাকলেও বাড়িতে বউ আসার পর মুকুলকে আর তার মন্দ লাগেনি। মুকুল খুব কম কথা বলে, এবং যেটুকু বলে খুব ভেবে চিনতে বলে, তাই বিলাসের মায়ের সঙ্গেও কোনোদিন বিবাদ লাগেনি। মুকুলের সঙ্গে সংসার করে বিলাস একটা কথা খুব ভালো মতোই বুঝেছে, বুদ্ধিশুদ্ধির সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্কই নেই। মুকুল কাগজ কলম সেভাবে না ধরলেও তার বাস্তব জ্ঞান আছে প্রচুর। কে বলবে মেয়েটার বয়স মাত্র 18। বিকেল 5টা ট্রেন ধরার পরিকল্পনা ছিল বিলাসের, কিন্তু ধর্মতলা থেকে সে যখন হাওড়ার দিকে রওনা দিল তখন ঘড়ির কাঁটা 6:30 ছুঁই ছুঁই। আজ আবার সকাল থেকে মেঘ গুড়গুড় করছে। আকাশও কালো হয়ে সম্পূর্ণ শহরের ওপর যেন এক ধূসর বর্ণের চাদর বিছিয়ে দিয়েছে। হাওড়া স্টেশনে পৌঁছে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে বোঝা গেল ভিড়ে ঠাসা স্টেশন কাকে বলে। সবাই হয়তো আগামীকাল জামাই ষষ্ঠীর জন্যই নয় কলকাতায় আসছে, নয় কলকাতা ছেড়ে যাচ্ছে। হাওড়ায় বাস থেকে নেমেই এক হাঁড়ি রসগোল্লা আর এক হাঁড়ি দই কিনে নিয়েছিল বিলাস। এখন কোনো রকমে হাঁড়িটাকে সামলে রাত 7:05 লোকাল ট্রেনের টিকিটটা সে কাটল। এই ট্রেনটা 9:05 পৌঁছবে। তারপর বিলাস একটু মাথা চুলকে শ্বশুরবাড়ির গ্রামের নামটা ভেবে নিল। হ্যাঁ, কদমহাটি। নাম মনে রাখা বিলাসের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। ছোট থেকেই নিজের নাম, নিজের বাবার নাম, নিজের স্কুলের নাম, এমনকি নিজের পাড়ার নামও সে কতবার ভুলেছে তা গুণে বলে দেওয়া যাবে। এমনকি নিজের বইয়ের নাম মুকুল থেকে যে কতবার কুমুদ, কমল, কুসুম করে দিয়েছে। প্রথমে প্রথমে মুকুলের বিষয়টা অদ্ভুত মনে হলেও পরে সবটাই গা সওয়া হয়ে গেছে তার। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেই সে উঠে বসল জানলার ধারের সিটে। ট্রেন একদম সময় মতো ছাড়ল স্টেশন থেকে। ঘটর ঘটর শব্দ তুলে ট্রেন এগোচ্ছে নিজের গন্তব্যের দিকে। ঠিক সেই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। ট্রেনের জানলার বাইরে ভেসে যাচ্ছে গা ছমছমে আঁধার। তীব্র বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে ট্রেন। ট্রেনের ভিতর তখনও বেশ ভিড়। লোকজনের কোলাহল কান ঝালাপালা করে দিচ্ছে বিলাসের। নিজের মিষ্টি ঢালিগুলো বুকে চেপে রেখে সে এক কোণে বসে আছে। পরের কয়েকটা স্টেশনে ট্রেন থামতে ট্রেন থেকে লোক তো নামলই না, বরং আরো লোক উঠে এলো। বিলাস প্রমাদ গুনল ঠিক সময় মতো সে নামতে পারবে তো কদমহাটিতে। জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি সে যাচ্ছে। শুনেছে মুকুল খুব বড় বাড়ির মেয়ে। তার ঠাকুরদার বাবা নাকি কোনো এক জমিদারের নায়েব ছিল। সেই জমিদারের কোনো উত্তরপুরুষ না থাকায় সে নিজের সম্পত্তি তার ঠাকুরদার বাবাকে দিয়ে যান। এই রকম এক বাড়ির মেয়েকে বিয়ে করেছে বিলাস। একটু ঠাটবাট না নিয়ে গেলে ইজ্জত থাকবে না। কিন্তু এই ভিড়ে ঠাসা ট্রেনে গলদঘর্ম হয়ে কি ঠাটবাট বজায় থাকে? বোধহয় ঘামের সঙ্গে ইজ্জতটাও ধুয়ে চলে যাচ্ছে। তারপরে এই অদ্ভুত বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু থামলেই পরিবেশটা যেন আরো গুমোট হয়ে যাচ্ছে। কোনো একটি স্টেশনে ট্রেনটা থামল। বিলাসটা ভেবেছিল তার সম্পূর্ণ উল্টো হলো। এক লহমায় ট্রেনের অর্ধেক লোক খালি হয়ে গেল।
সকলেই যেন ওই স্টেশনে নামার জন্য ট্রেনে উঠেছিল। কয়েক মুহূর্ত পরে পুরো কামরাটা যেন হালকা হয়ে এলো, আর হয়তো ওই জোনাত্রিশেক যাত্রী পড়ে রইল কামরায়। বিলাস হাঁপ ছেড়ে বাঁচল। মিষ্টির হাঁড়ি দুটো নিজের পাশের খালি সিটে রেখে জানলার বাইরে সে দৃষ্টি নিক্ষেপ করল। তুমি কি হ্যাঁ, চা কিভাবে বানাতে হয় জানো না? আমি 30 বছর ধরে চা বানাচ্ছি, কেউ কয় নিয়ে কথা। কেউ কইবে কি করে? এই চা খেলে মুখ থেকে তো কথাই বেরোবে না। আপনি তো দিব্যি কইতাছেন। আমি খেলাধুলা করি, তাই এত সহজে ভিড়মি খাই না। তাই বলতে পারছি এই 3rd ক্লাস চা আমি বাপের জন্মেও খাইনি। বিলাসের চোখটা কেমন যেন ক্লান্তিতে আপন হতেই বুঝে এসেছিল। হঠাৎ ওর কানে একটা তর্কাতর্কির শব্দ ভেসে এলো। শব্দটা বেশ কাছাকাছি হচ্ছে বলেই সে চোখ মেলে তাকাতে বাধ্য হলো। ওর সামনের খালি সিটে সদ্য বসেছেন একজন অপরিচিত লোক। বয়স ওই 30-এর ওপরে, কাঁধে একটা ব্যাগ, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, বেশ বলশালী চেহারাদার। সেই জানলা দিয়ে এক চাওয়ালার সঙ্গে বচসা জুড়েছে। আর ভেজার ভেজার না করে টাকাখানা ছাড়ুন দেখি। টাকা একটা কানা করিও দেবো না, আর চা তো আমি খেতেই পারলাম না, তোমার সামনে ফেলে দিলাম। কিসের টাকা তাহলে? সে আপনি যাই করুন, একটা টাকা তো আমাকে দিতেই হবে। 1 টাকা? আগে দুধ চিনি দেওয়া চা 1 টাকা দাম হবে তো বটেই। না ছিল চায়ের পাতা, না ছিল দুধ, আর চিনির জায়গায় বিট নুন, এরপরেও 1 টাকা কিসের? হ্যাঁ, বরং লোক ঠকানোর অপরাধে তোমাকে জেলে দেওয়া উচিত। একসময় ট্রেনটা চলতে শুরু করলো। লোকটা নিজের পকেট থেকে একটা টাকা বের করে চাওলাকে দিয়ে বলল, গরিব মানুষ তাই টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু এভাবে আর লোক ঠকিও না, ঠিক আছে? ওপরে গিয়ে কিন্তু ছোট থেকে ছোট অন্যায়েরও হিসাব দিতে হয়। চাওলা টাকাটা নিয়ে গজগজ করতে করতে সরে গেল। ঝগড়ার রেশ মিলিয়ে গেল প্ল্যাটফর্মের কোলাহলের সঙ্গেই। ট্রেনটা আবার শোঁ করে ছেড়ে দিল স্টেশন থেকে। বিলাস একবার ঘড়িটা দেখল, ঠিক রাত 8টা। আর ঘণ্টাখানেক অপেক্ষা, তারপরেই তার জামাই আদর হবে। মৃদু একটা হাসি ফুটে উঠল বিলাসের ঠোঁটের কোণায়। হঠাৎই সেই অপরিচিত ভদ্রলোক বিলাসের দিকে তাকিয়ে কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলল, এই চাওয়ালাটা একেবারে জলের মতো চা দিয়েছিল, তাও মানিনি দাম, বিশ্বাস করুন। বাড়ির মতো চা তো আর স্টেশনে পাওয়া যাবে না, কিন্তু তারপরে দুধ চায় বিট নুন দেওয়া কি কখনো মানা যায়? বিলাস হাসল। ভদ্রলোক প্রশ্ন করল, তা কোথায় যাওয়া হচ্ছে, শ্বশুরবাড়ি? ইয়ে মানে আপনি কি করে? হতবাক হলো বিলাস। ভদ্রলোক বিলাসের পাশে রাখা মিষ্টির হাঁড়িগুলো দেখিয়ে বলল, ওই যে ওগুলো দেখে মনে হলো। ও তাই বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। আপনি কোথায় চললেন? হ্যাঁ, আমিও তাই, শ্বশুরবাড়ি। তবে আমার হাতে মিষ্টি মিষ্টি নেই ভাই, এক সময় অনেক করেছি, 10 বছর পর এসব আর আসে না। আপনার নিশ্চয়ই সবে বিয়ে হয়েছে? আগে এই বৈশাখে। ওই বাবা, আপনি তো মশাই দেখছি টাটকা জামাই। তো যাচ্ছেন কোথায়, মানে জায়গাটা কোথায়? বিলাস উত্তরটা দিতে গিয়ে আবার ভ্যাবা চাকা খেল। আবার ভুলে গেল নাকি সে? না না, তার মনে আছে। সে হাসতে হাসতে বলল, আগে কদমহাটি। হ্যাঁ, কদমহাটি? তা বটে, কদম বাগানের আগের স্টপেজই তো কদমহাটি। আমি যাব ওই কদম বাগানে, আপনার পরের স্টপেজে। ততক্ষণে বিলাসের মনে ধাঁধা লেগে গেছে। কদম হাটি নাকি কদম বাগান? মুকুলের বাড়িটা ঠিক কোথায় যেন বলেছিল, তার মনে পড়ছে না। বিলাসের কপালে ভাঁজ দেখে ভদ্রলোক প্রশ্ন করল, কি হলো, শরীর টরীর খারাপ লাগছে নাকি? বিলাসের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। সে পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে বলল, আসলে আমি নিজেও গুলিয়ে ফেললাম। কদমহাটি তো মনে হচ্ছে বলেছিল আমার স্ত্রী। কি যে বলেন মশাই, আপনি মিষ্টি মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন, কিন্তু শ্বশুরবাড়িটা কোথায় এটাই মনে নেই। বিয়ের সময় তো এসেছিলেন, আজ আর মনে পড়ছে না? না না, বিয়ে তো কলকাতা থেকেই হয়েছিল। আসলে আমার স্ত্রীর জ্যাঠামশাই থাকেন কলকাতায়, তার বাড়ি থেকেই আমাদের বিয়েটা হয়। ওখানেই অষ্টমঙ্গলা হয়েছিল।
এখানে তো আমি প্রথম যাচ্ছি। প্রথম যাচ্ছেন? তাহলে স্টেশনে নেমেই বা চীনে যেতেন কি করে? ওদের বাড়ি ওখানে সবাই চেনে, জমিদার বাড়ি বললেই হবে। যে কোনো গরুর গাড়ি ঠিক রাস্তা চিনে পৌঁছে দেবে। জমিদার বাড়ি? সে তো কদমবাগানেও আছে। আমার শ্বশুরবাড়ির 2-4টে বাড়ির পরই। তবে 10 বছরে 10 বারই শ্বশুরবাড়ি গেছি, এই জামাই ষষ্ঠীতেই আর কি। তাই ওখানে কাউকেই তেমন চিনি না, নাহলে শ্বশুরের নাম শুনে আপনাকে বলে দিতে পারতাম। বিলাস মনে মনে এই অবস্থাতেও ভগবানকে ধন্যবাদ দিল। ভাগ্যিস লোকটা বিলাসের শ্বশুরের নাম জানতে চায়নি, না হলে বিলাসকে বলতেই হতো নিজের শ্বশুর মশাইয়ের নামটাও তার মনে নেই। কিন্তু এবারে আরো অধিক মাথা গুলিয়ে গেল বিলাসের। সে ইতস্তত করে বলল, মন বলছে কদমহাটি। আচ্ছা, ওখানে কি কোনো জমিদার বাড়ি আছে শুনেছেন? থাকতে পারে, মনে হয় শুনেছি। তবে জমিদারি তো চুকে বুকে গেছে সবারই। এখন বাড়িগুলোই যা আছে, কয়েকদিন পর দেখবেন সেগুলো ভূতের বাড়ি হয়ে গেছে। বিলাস ঘড়ি দেখল, ঘড়িতে 8:30 বেজে গেছে। চিন্তায় তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সামনের সিটে বসে থাকা ভদ্রলোক বললেন, আপনার কি মনে হচ্ছে, কদমহাটি শুনেছেন? তাই তো মনে হচ্ছে। আসলে স্ত্রী সবসময় ওই কদমে যাব করতো, সঙ্গে হাটি না বাগান অতটা খেয়াল করিনি। তবে কদমহাটি মনে হচ্ছে। এই লাইনে কিন্তু সকালের আগে আর কোনো ডাউন ট্রেন পাবেন না। যদিও একটা স্টেশনের ব্যাপার, ভুল করে যদি নেমেও পড়েন তাহলেও গরুর গাড়ি নিয়ে নেক্সট স্টেশনে পৌঁছতে অসুবিধা হবে না খুব একটা। কিন্তু এত রাতে কি গরুর গাড়ি পাবেন? কথাটা আগে ভাবেনি বিলাস। সত্যি তো, কলকাতা শহরের মতো রাত 9টায় ট্রান্সপোর্ট পাওয়া তো এখানে সম্ভব নয়। তাহলে কি সারা রাত স্টেশনেই কাটাতে হবে নাকি? তাও আবার স্টেশনের নামটা ঠিক না ভুল সেটাও সে বুঝতে পারছে না। বৃষ্টিটা অনেকটা ধরে এসেছে, ট্রেনটা নিজের গতিতে ছুটে চলেছে। এখন খুটখুটে কালো অন্ধকারের মধ্যে দিয়ে দূরে দূরে মাটির বাড়িতে জ্বলতে থাকা পিদিমের আলো ছাড়া আর কোনো আলো চোখে পড়ছে না। বিলাসের বুকের ভেতরটা কেমন যেন অবশ হয়ে আসছে। কি যে হতে চলেছে তার সঙ্গে সে কিছুই বুঝতে পারছে না। এই তো আর কিছুক্ষণ, ট্রেন এবারে সোজা থামবে কদমহাটিতে। তা মশাই, আপনার নামটাই তো জানা হলো না। বিলাস চৌধুরী। 9:05। ক্যাচ করে ট্রেনটা ব্রেক মেরে থামল। বিলাসের দৃষ্টি পড়ল প্ল্যাটফর্মে টাঙানো হলুদ বোর্ডটার দিকে। সেখানে নীলকালিতে লেখা আছে কদমহাটি। মিষ্টির হাঁড়িগুলো তুলে নিয়ে সামনে বসে থাকা ভদ্রলোকের দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিয়ে বিলাস নেমে পড়ল সেই স্টেশনে। ভদ্রলোক জানলা দিয়ে চিৎকার করে বলল, সাবধানে সাবধানে। ট্রেন সঙ্গে সঙ্গে স্টেশন ছেড়ে পুনরায় রওনা দিল। সম্পূর্ণ ফাঁকা স্টেশনটায় আর একজন মানুষও তার সঙ্গে নামেনি। দূরে মিটমিট করে একটা বাতি জ্বলছে। বৃষ্টি পড়ছে না ঠিকই, কিন্তু ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া বয়ে চলেছে অনবরত। আলো আঁধারে প্ল্যাটফর্মে একজন মানুষ তো দূরে থাক, একটা কুকুর পর্যন্ত নেই। তবুও এখানে দাঁড়িয়ে থেকে তো আর কোনো লাভ নেই। একবার বাইরে বেরিয়ে কোনো গাড়ি ঘোড়া নজরে পড়লেও সামান্য সাহায্য আশা করা যাবে। সেই ভেবেই বিলাস স্টেশনের বাইরে এসে দাঁড়ালো। কিন্তু এ কি, স্টেশনের বাইরে একটা ফিটন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে গোটা 10-20 জন লোক। কারো হাতে ঢাক, কারো হাতে খুঞ্জনি, কারো হাতে সানাই, আবার কারো হাতে ঢোল, কাঁসর, ঘণ্টা। বিলাসকে দেখা মাত্রই যে যার বাজনা বাজাতে শুরু করলো। একজন হঠাৎ এগিয়ে এসে বিলাসের গলায় একটা মোটা মালা পরিয়ে দিয়ে প্রণাম করল। বিলাস নমস্কার করার কথা ভুলেই গেল। একজন লম্বা মতো মাঝবয়সী ভদ্রলোক তার দিকে এগিয়ে এসে বললেন, জামাই, তা তো দেরি হলো যে? জামাই মানে বিলাস ঠিকই এসেছে। অযথাই ভয় পেয়ে সে নিজের রক্তচাপ বাড়াচ্ছিল। গরুর গাড়ি থাকবে না বলেই ফিটন গাড়ি নিয়ে
তাকে নিতে এসেছে শ্বশুরবাড়ির লোকেরা। মুকুলকে এতটাও অবস্থাপন্ন বলে মনে করেনি সে। অশিক্ষিত মেয়ে বলে সে মনে মনে নিজের স্ত্রীকে পেঁচায় হ্যাটা করত। এখন মনে মনে নিজেকেই ধিক্কার জানায় বিলাস। শেষে সামনে দাঁড়ানো লোকটির পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে সে রীতিমতো লাফিয়ে 3 পা পেছিয়ে গিয়ে বললেন, আরে আরে কি করছেন জামাই? আপনি আমার পায়ে হাত দেবেন না, আমি সাধারণ সেবক। আচ্ছা তাড়াতাড়ি চলুন, ওদিকে আবার আপনার শ্বশুর শাশুড়ি আপনার জন্য অপেক্ষা করছেন। তবে আপনার গিন্নি তো আপনার চিন্তায় চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছেন একেবারে। আপনি এত দেরি করছেন দেখে তিনি তো কেঁদেই অস্থির। মুকুলের কাণ্ড শুনে বিলাসের মুখ লজ্জায় লাল হয়ে গেল। অপ্রস্তুত হয়ে হেসে সে বলল, হ্যাঁ আসলে ট্রেন। চলুন আগে বাড়ি চলুন, অনেক রাত হয়েছে, আর দেরি করা উচিত হবে না। কাল আবার সকাল থেকে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান শুরু হবে। বিলাস ফিটন গাড়িতে বসতেই ঘোড়া ছুটতে লাগলো, সঙ্গে বাজনা বাজতে শুরু করলো। বিলাসের এইভাবে জামাই আপ্যায়ন হবে সেটা সে ধারণাও করতে পারেনি। নিজেকে সত্যিই এবার তার জমিদারের জামাই বলে মনে হচ্ছে। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে ফিটন গাড়ির চাকা এসে থামল এক পুরনো জমিদার বাড়ির সামনে। ঘোড়ার খুরের শব্দ স্তব্ধ হয়ে এসেছে। খুটখুটে অন্ধকারের মধ্যে ফিটন গাড়ির লণ্ঠনের আলোয় সামনের বিশাল ফটকটা দেখা যাচ্ছে। ফিটন থেকে নামতেই বিলাস চমকে উঠল। বিলাসের সামনে দাঁড়িয়ে ঘোমটা মাথায় একদল নারী। বিলাসের সঙ্গে যে ভদ্রলোক এসেছিলেন তিনি বললেন, চলুন জামাই, এরা সবাই আপনারই অপেক্ষাতে ছিল এতক্ষণ। আমার মানে আমার জন্য? হবেই তো জামাই, আপনি আমাদের বাড়ির একমাত্র মেয়ের স্বামী, তার ওপর আপনার প্রথম জামাই ষষ্ঠী, একটু তো উৎসব হবেই। মাথার ওপরে ঘন কালো আকাশ, দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে। মেয়ে বউদের মধ্যে দিয়ে বড় দরজার কাছে এসে দাঁড়ায় বিলাস। তখনই ভেতর থেকে বেরিয়ে আসে মাথায় ঘোমটা দেওয়া এক মাঝবয়সী রমণী। হাতের উপর আরতির থালা, তাতে জ্বলছে একটা ঘিয়ের প্রদীপ। অপরূপা সুন্দরী সেই রমণী, সবুজ রঙের দামি শাড়ি পরনে, কপালে বড় সিঁদুরের টিপ, চোখে টানা কাজল। ব্যবহারে রয়েছে এক অভিজাত শান্ত গাম্ভীর্য। বিলাস মুগ্ধ চোখে তার পায়ে হাত দিতে গেলেই তিনি এক ঝটকায় সরে এসে বললেন, না বাবা, জামাইয়ের পেন নাম কি করে নি বলো? আমি তো আপনার শাশুড়ি। শ্বশুর হলেও না হয় একটা কথা ছিল। শাশুড়ির সঙ্গে কোনোদিনও দেখা হয়নি বিলাসের। বিয়েতে মেয়ের মারা আসে না, আর অষ্টমঙ্গলার সময় তার অসুস্থতার কারণে তিনি কলকাতায় আসতে পারেননি। বিলাস নিজের হাতে ধরা মিষ্টির হাঁড়িগুলো শাশুড়ির হাতে দিয়ে কিঞ্চিত ইতস্তত করে বলল, বলছি শ্বশুর মশাই কোথায়? আর বলবেন না জামাই, কি যে কাজ পড়ে গেল কে জানে, তাই তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। কাল ভোরের আগে ফিরবেন না। আপনি আসুন না, আসুন ভেতরে আসুন, অনেক ধকল গেছে আপনার। আসুন, আমি জলযোগের ব্যবস্থা করছি। বাড়ির ভিতরে প্রবেশ করে চমকে উঠল বিলাস। শুধু বাড়িটা বাইরে থেকে নয়, ভেতর থেকেও বাড়ি ততোধিক সুন্দর। বিলাস উঠোন পেরিয়ে চারপাশে লাল রঙের খোলা বারান্দা ঘেরা বাড়ির মধ্যে এসে পড়ল। অন্দরের মধ্যে দিয়ে যেতে যেতে পিতলের বাতিদানের আলোয় বড় বড় পুরনো ফটো ফ্রেমগুলো সে দেখতে পেল, যেখানে জমিদারের পূর্বপুরুষদের ছবি অঙ্কন করা আছে। কাঠের হাতলওয়ালা সোফা, বড় আয়না, পালিশ করা টেবিল, এক কোণে একটা পুরনো গ্রামোফোন, কি নেই সেই বাড়িতে। শাশুড়ি বললেন, জামাই, এবারে আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। এই যে শ্যামলী, জামাই বাবুকে ঘরে পৌঁছে দে, আর তোর দিদিকে খবর দে। কাঁদতে কাঁদতে তো অস্থির হচ্ছিল এতক্ষণ, এখন বর সেটা শুনেই উধাও।
আসুন জামাইবাবু। শ্যামলী 14-15 বছরের একটি কাজের মেয়ে। হাতে হ্যারিকেন নিয়ে বলে সিঁড়ির দিকে সে এগিয়ে গেল। বিলাস তার পেছন পেছন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল অন্তরের দিকে। একটি বিশাল ঘরের সামনে এসে শ্যামলী থেমে গেল। বিলাস সেই ঘরে প্রবেশ করতেই মেয়েটি প্রস্থান করল। ওই ঘরের আয়তন বিশাল। চৌকাঠ পেরিয়ে ঢুকতেই হ্যারিকেনের আলোয় সে দেখতে পেল ভিতরের সাজসজ্জা। বড় কাঠের পালঙ্ক, টেবিলের উপরে পিতলের চক, কাঠের তৈরি একটা বিশাল আলমারি, মাথার উপরে টানা পাখা। ঘরের সর্বত্রই মোমবাতির হোল্ডারে মোমবাতি জ্বলছে। বিলাস ঘরের মাঝখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। হাওয়ায় জানলার পর্দাগুলো তুলে মোমবাতির কাছাকাছি চলে আসছে। বিলাস তাড়াতাড়ি জানলার দিকে এগিয়ে গিয়ে সমস্ত মোমবাতিগুলো নিভিয়ে দিল। আলো আধারিতে ঘরটার সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেল। আদেও এটা কি তার শ্বশুর বাড়ি, নাকি সে স্বপ্ন দেখছে? একজন লোক এসে বিলাসকে বাড়ির অন্য প্রান্তে থাকা একটা কল ঘরে নিয়ে গেল। সেখানে হাত মুখ পা ধুয়ে এসে নতুন ফতুয়া পাঞ্জাবি চাপালো বিলাস। এতক্ষণে বিলাসের মনে হলো যে মুকুল নাকি তার দেরি হচ্ছে দেখে কেঁদেই অস্থির হয়ে যাচ্ছিল, সে এখনো ঘরে এসে স্বামীকে দেখল না কেন। জামাইবাবু, আসবো? এক গলা ঘোমটা টেনে আবার সেই শ্যামলী বলে মেয়েটি এসে দাঁড়িয়েছে দরজায়। হ্যাঁ, এসো। আগে দিদি এটা পাঠালো। শ্যামলীর হাতে একটা কাগজ দেখে ভ্রু কুঁচকে গেল বিলাসের। গম্ভীর স্বরে প্রশ্ন করল, তোমার দিদি কোথায় আছে এখন? শ্যামলী মুখের ঘোমটাটা আরো টেনে নিয়ে বলল, এই চিঠিতে সব লেখা আছে। শ্যামলীর হাত থেকে চিঠিটা নিয়ে মোমবাতির আলোয় দেখল বিলাস। অপূর্ব বাংলা হাতের লেখায় কেউ লিখেছে, আপনি খাওয়া দাওয়া করে নিন, আমি একটু পরেই আসছি। এখন শরীরটা বড়ই জ্বালাচ্ছে। এখন আপনার কাছে গেলেই তারা ঠাট্টা করবে। হো, আমার সইবে না। ঘরের দরজা খুলে রেখে শোবেন, আমি ঠিক পৌঁছে যাব। ইতি, আপনার স্ত্রী। লেখাটা পড়ে বিলাসের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। মুকুলকে অশিক্ষিত বলে মনে করেছিল সে, কিন্তু এই মুকুল যে এত সুন্দর চিঠি লিখতে পারে সে কথা তার জানা ছিল না। চিঠিটা পড়ে মনটা ব্যাকুল হয়ে উঠল বিলাসের, কিন্তু সঙ্গে একটু মন খারাপও লাগছিল তার। মুকুলকে সে বারবার বারণ করেছে নিজের স্বামীকে ও যাতে আপনি না বলে। আজকাল লোকসমাজে এই নিয়ে হাসাহাসি হয়, তবুও মুকুল শোধরায়নি। তুমি বলতে এত লজ্জা কিসের কে জানে। জামাই, আসবো? দরজার সামনে থেকে আবার ভেসে এলো নারী কণ্ঠ। মা, আসুন আসুন। শাশুড়িমাকে দেখে উঠে দাঁড়ালো বিলাস। শাশুড়ির সঙ্গে 4-5টা মেয়ে ঘরে প্রবেশ করল। তাদের হাতে বড় বড় রূপোর থালায় খাবার সাজানো, তবে প্রত্যেকটা খাবারের উপরেই ঢাকা দেওয়া রয়েছে, তাই খাবারগুলো দেখা যাচ্ছে না। শাশুড়িমা নিজেই আসন পেতে খাবার সাজিয়ে দিলেন। বিলাস আসনে বসতে বসতেই বলল, এত আয়োজন কেন করতে গেলেন? এমনিতেই রাত হয়েছে। কি বলছেন জামাই, আপনি এই প্রথম এখানে এলেন, আপনাকে আপ্যায়ন না করলে হয়? আজ তো কিছুই নয়, আগামীকাল ষষ্ঠীতে আরো বেশি আয়োজন করা হবে। বিলাস হেসে জল হাতে নিয়ে থালার চারপাশে ছড়িয়ে দিল। পরিচারিকারা একে একে খাবারের ওপরে ঢাকনা তুলতেই এক প্রচণ্ড অস্বস্তিকর দৃশ্য চোখে পড়ল বিলাসের। সে চমকে উঠে এক ঝটকায় উঠে দাঁড়ালো। খাবারের থালাগুলোতে সাজানো রয়েছে কাঁচা মাছ, কাঁচা খাসির মাংস, মাছের কাঁচা গোটা মাথা। মাছের চোখ দুটো যেন তাকিয়ে আছে বিলাসের দিকেই। এসব কি? এসব কাঁচা মানে? গলা শুকিয়ে গা গুলিয়ে উঠল বিলাসের। শাশুড়ি বলে উঠলেন,
এ বাবা, খেতে খেতে উঠে পড়া তো ঠিক নয় জামাই। কি হয়েছে বলুন না আমায়। বিলাস হতবাক চোখে বলল, বললাম তো মা, সব খাবার তো কাঁচা। কাঁচা? হ্যাঁ? না না, আসলে ঘরে আধার বলেই মনে হয় আপনার এই কথা মনে হয়েছে। একবার চেয়ে দেখুন, সবই তো রান্না করা আছে, ভালো করে দেখুন না। বিলাস ফের তাকালো। না, সত্যি কি আশ্চর্য, সবকিছু স্বাভাবিক। ভাপ ওঠা গরম ভাত, সর্ষে ইলিশ, নারকেলের চিংড়ি দিয়ে মালাইকারি, গন্ধরাজ লেবু ছড়ানো খাসির মাংস কষা, মাছের মাথা দিয়ে ডাল, পাঁপড় ভাজা, খেজুর টমেটো চাটনি, আম, দই, রসগোল্লা, মালাইকারি, চমচম, সবই যেন সুন্দর করে সাজানো রয়েছে। শাশুড়ি আবার হেসে বললেন, এই তো, কোথাও কি কাঁচা কিছু আছে নাকি? বিলাস নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। একটু আগেই তো, তবে তখন কি দেখল সে? হয়তো যাত্রার ক্লান্তি, ঘুমের ঘোর আর মৃদু আলোতে সে সত্যি ভুল দেখেছে। বিলাস আবারও আসনে বসে পড়ল। শাশুড়িমা বললেন, আমার তো ইচ্ছে ছিল আপনি খাবেন আর আমি বাতাস করব, কিন্তু আমার মেয়ে বলল আপনি শিক্ষিত মানুষ, ওসব আপনি পছন্দ করেন না। তাই আমি আর বসছি না। বাইরে বসে আছে ভৈরব, আপনার খাওয়া হলে ওকে ডাকবেন, ও থালা তুলে নিয়ে সমস্ত এঁটো মুছে দিয়ে যাবে। তারপর আপনি নিশ্চিন্তে দরজা বন্ধ করে বিশ্রাম করুন। শাশুড়িমা চলে গেলেন। খাবারের পাত সাজিয়ে বসে ভাত দিয়ে মাছের মাথার ডালটা মুখে তুলতেই তার কেমন একটা লাগলো। একটা অদ্ভুত স্বাদ, অদ্ভুত গন্ধ, কাঁচা রক্তের মতো। একটা জ্বলন্ত মোমবাতি তুলে এনে থালার পাশে রাখতেই চমকে উঠল বিলাস। সাদা ভাত সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। কোথায় মাছের মাথার ডাল? এক বাটি রক্তের মধ্যে ভাসছে মাথাটা। খাসির মাংসের সাদা সাদা চর্বি সমেত ডুবে রয়েছে সেই রক্তের মধ্যে। মাছ থেকে পচা আঁশটে একটা গন্ধ বাতাসে ভেসে আসছে। বিলাস চিৎকার করতেই যাচ্ছিল, কিন্তু এইবারেও যদি ওর চোখের ভুল প্রমাণিত হয়, তাহলে জামাইয়ের মান সম্মান আর রক্ষা করা যাবে না। উল্টে জামাইকে তারা পাগল বলবে। তাড়াতাড়ি ভৈরবকে ডেকে সে বলল, ভৈরব, ভৈরব, জি হুজুর। থালা নিয়ে যাও, আমার শরীরটা ভালো লাগছে না, কিছু খাবো না আজ। আর কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? শুধু থালাটা নিয়ে ঘরটা মুছে দাও, আমি হাত ধুয়ে আসছি। বিলাস বারান্দায় হাত ধুতে সে ভাবছিল, এর থেকেও অধিক ক্লান্তিতে সে খাওয়া দাওয়া করেছে। তখন তো এইরকম বোধ হয়নি তার, তাহলে আজ হলো কেন? ঠিক এমন সময় ছুন 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 করে কেউ যেন শোঁ করে চলে গেল বিলাসের পেছন দিয়ে। বিলাস মৃদু আর্তনাদ করে পিছনে ফিরে তাকালো। অন্ধকার বারান্দা সম্পূর্ণ ফাঁকা, তবে এই মুহূর্তে নুপুরের শব্দটা বিলাস স্পষ্টই শুনেছে। হবে হয়তো যা সেকেলে বাড়ি, পরিচারিকারা জামাইবাবুকে বারান্দায় দেখে হয়তো ছুটে পালিয়েছে। বিলাস হাত মুখ ধুয়ে ঘরে এসে দরজা বন্ধ করে শিকল তুলে বিছানায় শুয়ে পড়ল। বিছানার দুপাশে দুটো মোমবাতি নিভিয়ে দিতেই ঘরের সামান্য আলোটুকুও লোপ পেয়ে গেল। রাতের অন্ধকারে ঘরে আলো জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস বিলাসের নেই। পিঠের মধ্যে ছুঁচো রাখছে তার। সেই সকালের পর থেকে এখনো অবধি কিছুই খাওয়া হয়নি। খেতে যাও বা বসলো, তাতেও বাঁধা পড়ল। আচ্ছা, সবই কি তার চোখের ভুল? এই বাড়িতে ঢুকে থেকে তার মনে হচ্ছে সে যেন প্রায় 70-80 বছর পিছিয়ে গেছে। মুকুলকে তো দেখে এতটাও সেকেলে বলে মনে হয় না। এত বড় বাড়ির মেয়ে হয়ে হঠাৎ বিলাসের মতো সাধারণ যুবকের সঙ্গে তার বিয়ে হলো কি করে? যদিও বিলাসের রোজগার মন্দ নয়, বাবার মৃত্যুর পর থেকেই সেই বাবার চাকরিটা সে পেয়েছে।
তাছাড়া ওর ঠাকুরদার শাড়ির ব্যবসা করে বিশাল ধনসম্পত্তি তৈরি করেছিলেন। কলকাতার উত্তর এবং মধ্যভাগে একটা একটা করে 3 তলা বাড়িও রয়েছে তার। উত্তর কলকাতার বাড়িটায় এখন তারা সপরিবারে থাকে, আর মধ্যভাগের বাড়িটা সম্পূর্ণ ভাড়াটেতে ভর্তি। এখন সেই বাড়ির ভাড়া বেড়ে 50 টাকা অবধি উঠেছে। সুতরাং বিলাসের কম তো কিছুই নেই, জমিদারি না থেকেও জমিদার। তবে মুকুলকে আর অধিক তুচ্ছতাচ্ছিল্য করার জো নেই। যার বাবার ফিটন গাড়ি আছে তার মেয়েকে বাসে তোলাও যায় না, আর বিলাস নাকি তাকে বাড়ির কাজের লোকের সঙ্গে লোকাল ট্রেনে করে এতদূর পাঠিয়েছিল। এই কথাটা ভেবেই বিলাসের মনটা ছ্যাঁত করে উঠল। এখানে আসা অবধি মুকুল না হয় লজ্জা পেয়েছে তাই আসেনি, কিন্তু হরিহর সে কোথায়? ছোটবাবু এসেছে অথচ হরিহর। কেমন আছেন ছোটবাবু? আইতে অসুবিধা হয়নি তো? বলতেও সে আসবে না। তবে কি বৌরানির ঘরবাড়ি দেখে সে ভিমড়ি খেয়েছে? তাই হবে। কাল সকাল হলে বেটাকে খুব ধমক দিতে হবে। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, জানলা থেকে ভেসে আসছে ঠান্ডা হাওয়া। মাঝে মাঝে বাগানের বড় বড় গাছের পাতাগুলো দুলে দুলে সরসর শব্দ করছে। চোখটা আস্তে আস্তে জুড়িয়ে এলো বিলাসের। অন্ধকার ঘরের মধ্যে আরো অন্ধকার নেমে এলো বন্ধ আঁখির হাত ধরে। এক টানা বৃষ্টির সঙ্গে দূরে বজ্রপাতের ক্ষীণ শব্দ ধীরে ধীরে ঘনিয়ে আসছে। ঘুমের মধ্যেও বিলাস একটা অভূতপূর্ব শব্দ টের পেল। চুরির ছনছন শব্দ, একেবারে তার কানের পাশে। চোখ খুলে প্রথমটায় অন্ধকারে কিছুই বুঝে উঠতে পারল না সে। হঠাৎ বজ্রের নীলচে সাদা আলো জানলা দিয়ে এসে ঘরের মধ্যে 1 সেকেন্ডের জন্য আলোকিত করে দিল। সেই 1 সেকেন্ডেই বিলাসের নিঃশ্বাসটা যেন আটকে গেল। নিজের বুকের ওপরে শাঁখা পলা আর সোনার চুড়ি পরা একটা হাত কে যেন আলতো করে রেখে আছে। সেটা দেখেই বিলাস চমকে উঠল। এবার সে অনুভব করল একজন মেয়ের নরম শরীরের স্পর্শ। মেয়েটি শুয়ে আছে বিলাসের বাহু পাশে, মুখটি গুঁজে রেখে। এই দৃশ্য দেখে প্রথমে মৃদু আর্তনাদ করতে গিয়েও বিলাসের মনে পড়ল মুকুল চিঠিতে লিখেছিল সে রাতে ওই ঘরে চলে আসবে। তবে কি মুকুল? হ্যাঁ, সেই তো হবে, না হলে এই রাতে কোন নারী বিলাসের পাশে শরীর ঘেঁষে শুতে আসবে? অন্ধকারেই হাতটা বাড়িয়ে স্ত্রীর মাথায় আঙুল চালিয়ে দিল বিলাস। ঘন চুলকুনো জানলা দিয়ে আসা হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছিল। মুহূর্তে হালকা হাসির ঢেউ বয়ে গেল বিলাসের অন্তরে। হঠাৎ বিলাসের পাশে শুয়ে থাকা মেয়েটি অস্ফুটে আধঘুমে ফিসফিস করে বলল, কি হলো, উঠে পড়লে যে? হঠাৎ নিজের পাশে কোনো মেয়ে মানুষকে শুয়ে থাকতে দেখে ভয় পেলে বুঝি? কথার শেষে মেয়েটির ভিতর থেকে একটা ঝিম ধরানো হাসি শোনা গেল। এই কণ্ঠ, এই হাসি কি সত্যিই মুকুলের? তাই হবে হয়তো। এতদিন মন দিয়ে বউয়ের কথা শোনা বা বউকে হাসানোর কোন দায়িত্বটাই পালন করেছে বিলাস। বিলাস বলল, তুমি থাকতে অন্য কোনো মেয়েকে তুমি আমার পাশে আসতে দেবে? একেবারেই না। আবারও সেই রকম ঝিম ধরানো হাসির মধ্যে দিয়ে মেয়েটি কথা শেষ করল। বিলাস প্রশ্ন করল, আমার কি মনে হচ্ছে জানো? কি? হাসবে না তো? না গো না। মনে হচ্ছে এই বাড়িতে আমি ছাড়া যেন যেন আর কেউই জীবিত নেই। ঠিকই বলেছ। কথাটা বলে মেয়েটি বিলাসের বুকের উপর নিজের মুখটি তুলে রাখল। বিলাসের মনে পড়ল ঘরে ঢুকে সে ভুল করেই দরজাটায় শিকল তুলে দিয়েছিল। তাহলে এই মেয়ে ভিতরে এলো কি করে? সেই সময় ভীষণ গর্জনের সঙ্গে বিদ্যুতের ঝলক পুনরায় খেলে গেল সেই ঘরটার মধ্যে। বিলাস নিজের চোখে সেই আলোতে দেখতে পেল এক
একটা মুখ তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। একটা কঙ্কালের মুন্ডু বিলাসের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। বিলাস ধাক্কা মেরে কঙ্কালটাকে ফেলে দিল। খাট থেকে নেমে পকেট থেকে লাইটারটা বার করে মোমবাতিটা জ্বালিয়ে দেখল ঘরের মধ্যে কেউ নেই। তাহলে একটু আগে ওটা কি ছিল? এখানে এসে থেকে কি সব চলছে তার সাথে? বিলাস তাড়াতাড়ি ঘরের দরজাটা খুলে বাইরে এলো। হঠাৎ পাশের বারান্দায় শোনা গেল খিলখিল করে মেয়েলি হাসির শব্দ। তবে একটা মেয়ে নয়, কম করে ৫-৬ জন মেয়ে একসাথে ফিসফিস করে কথা বলছে আর হাসছে। বিলাস সেই দিকে এগিয়ে গেল। বাইরের দরজাটা ফাঁক করে দেখল বারান্দায় কিছু মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ফিসফিস করে কথা বলছে। তার সঙ্গে অদ্ভুত মাংসের পচা একটা গন্ধ বিলাসের নাকে এসে আঘাত করল। বিলাস পকেট থেকে আর একবার লাইটারটা বের করে আগুন জ্বালাতেই মেয়ের দল চমকে উঠে এদিক ওদিক পালাতে লাগলো। এর মধ্যেই একজন মেয়ে ছুটতে গিয়ে পড়ে যেতেই বিলাস ছুটে যায় তার দিকে। মেয়েটি নিজে থেকেই উঠে দাঁড়ায়। মাফ করবেন জামাইবাবু বলেই সে ছুটে চলে যায়। চলে গেল তো ঠিকই, কিন্তু যাওয়ার সময় সে যখন পরনের শাড়িটা সামান্য তুলে যাচ্ছিল, লাইটারের মৃদু আলোয় তার পায়ের দিকে নজর পড়তে বিলাস দেখতে পেল মেয়েটির পাটা উল্টো দিকে বাঁকানো। বিলাসের পিঠের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা জলস্রোত বয়ে গেল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ বাড়ি নয়। যে করেই হোক আজ ওকে এখান থেকে বেরোতেই হবে। কিন্তু মুকুল সে কোথায়, আর হরিহরি বা কোথায়? না, আর নয়। ঘরে প্রবেশ করে বিলাস শক্ত করে দরজাটা বন্ধ করে ঘরের সমস্ত মোমবাতি জ্বালিয়ে দিল। ঘর অন্ধকার থাকলে হয়তো প্রাণে মারা পড়বে সে। কি হচ্ছে এসব তার সঙ্গে? এমন সময় দরজা ধাক্কানোর শব্দে আবারও চমকটা ভাঙল বিলাসের। ভয়ে ভয়ে সে দরজায় কান রেখে জিজ্ঞাসা করল, কে? আমি শ্যামলী, দিদিমণি আপনাকে ডাকছে। দিদিমণি মানে মুকুল। ঝট করে দরজাটা খুলে দেখল মুখে ঘোমটা টেনে শ্যামলী দাঁড়িয়ে আছে। সে প্রশ্ন করল, তোমার দিদিমণি কোথায় আছে? আগে 3 তলার ঘরে, আপনাকে ওখানেই ডেকে পাঠিয়েছে। শ্যামলী চলে যাচ্ছিল। বিলাস আবার তাকে ডেকে প্রশ্ন করল, তোমরা এত রাতে সবাই জেগে আছো কেন? আজকে রাতে আমরা কেউই ঘুমোই না বাবু। দিদিমণির বর আমাদের জামাইবাবু আসবেন, তাই আমাদের কারুর চোখে ঘুম আসে না। মুকুল কোথায় আছে? তাড়াতাড়ি আমায় ওর কাছে নিয়ে চলো। কে মুকুল? সে কে জামাইবাবু? কোনো দাসীকে খুঁজছেন? মুকুল নামের তো কোনো দাসী এখানে নেই। দাসী কেন হতে যাবে? তোমাদের দিদিমণি, এই বাড়ির মেয়ের কথা বলছি আমি। ও, কিন্তু তার নাম তো মুকুল নয়, তার নাম তো মন্দাকিনী। আকাশ থেকে পড়ল বিলাস। মুকুল এই বাড়ির মেয়ে নয়। তাহলে তাকে এখানে জামাই আদর করে আনা হলো কেন? এখানে এসে মুকুলের কাকা জ্যাঠা কাউকেই একবারের জন্য বিলাস দেখতে পায়নি। বিয়েতে দেখা একটাও পরিচিত মুখ এখানে সে দেখেনি। এমনকি তার শালারাও কেউই জামাইবাবু বলে ছুটে আসেনি। এইসব আগে কেন ভাবেনি সে? মনে মনে নিজের উপর বিরক্তি হলো বিলাসের। তবে কি সে ভুল বাড়িতে নাকি ভুল গাঁয়ে এসেছে? ট্রেনের ভদ্রলোকের কথা মনে পড়ল বিলাসের। কদম হাটি আর কদম বাগানের মধ্যে নিশ্চিত ছিল না বিলাস। নিশ্চয়ই কদম বাগানের জমিদার বাড়িতে রয়েছে মুকুল, আর বিলাস চলে এসেছে কদম হাটির জমিদার বাড়িতে। সর্বনাশ হয়ে গেছে। ধরা পড়লে সে তো সোজা জেল খাটবে। সবে বাবার চাকরিটা সে পেয়েছে, সেটাও তো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এই কাজের মেয়ের সামনে ভুল সংশোধনের কোনো প্রয়োজন নেই। এই সব শুনে এই মেয়ে চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে একটা চাবুকও পিঠের বাইরে পড়বে না।
এখন একটাই উপায়, মন্দাকিনী না কে তার কাছে গিয়ে ভুলটা স্বীকার করে এখান থেকে পত্রপাঠ বিদায় করে নেওয়া। বিলাস শ্যামলের দিকে তাকিয়ে বলল, তোমার দিদিমণির ঘর কোথায়? এই তো 3 তলায় উঠে প্রথম ঘর। আপনি নিচে যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। শ্যামলী হাঁটতে হাঁটতে অন্ধকার বারান্দার একপাশে আস্তে আস্তে মিলিয়ে গেল। বিলাস ধীরে ধীরে হাতে একটা মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ল। 3 তলার সিঁড়ির কাছে যেতেই সে একটা কচুরমচুর শব্দ শুনতে পেল। গোগ্রাসে গাঁও গাঁও করে কি যেন কিছু একটা খাচ্ছে। সিঁড়ির তলা থেকে আসছে সেই শব্দ। বিলাসের শরীরটা শিমশীতল হয়ে গেল। হাতের আলোটা নিয়ে সিঁড়ির দিকে সে ধীরে ধীরে উঁকি মেরে দেখল একজন লোক পেছনে ফিরে কিছু একটা কচমচ করে খাচ্ছে। তার গায়ে আলো পড়তেই সে স্থির হয়ে গেল। বিলাসের হাতটা কাঁপছে, তবুও সে ওই লোকটির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। লোকটি পিছনে ঘুরতে ঘুরতে অদ্ভুত খ্যানখ্যানে গলায় বলল, কে? জামাইবাবু বুঝি? কণ্ঠটা শুনেই বিলাসের মনে পড়ল এ যে ভৈরব, একটু আগেই যে ওর খাওয়া দাওয়ার থালা নিয়ে গিয়েছিল। ভৈরব ধীরে ধীরে মুখটা ফেরাতেই চমকে উঠল বিলাস। ভৈরবের মুখের চামড়া সম্পূর্ণ পুড়ে গলে গিয়ে ঝুলে পড়েছে। চোখের স্থানে সম্পূর্ণ শূন্য গহ্বর, যেন চোখগুলো কোটর থেকে খুলে পড়ে গিয়েছে কোথাও। ভৈরবের হাতে ধরা সেই কাঁচা মাছ আর মাংসর থালাটা, যেটা বিলাস ফিরিয়ে দিয়েছিল। এত ভয়ানক মুখ নিয়ে ভৈরব নিজের ভয়ঙ্কর কণ্ঠ অথচ কাতরভাবে বলে উঠল, আপনি তো বললেন যে আপনি আর খাবেন না, इसलिए আমি খেয়ে নিয়েছি। बहुत दिन হয়ে গেছে এটি আজকে কাশি খায়নি। দেখুন দেখুন কিনা আচ্ছা করে খাচ্ছি। তবে আমি একা নই, मंगरी को भी दिया है मैंने। তো আমার গুরু আছে জামাই বাবু, আপনাকে দেখে শর্মাকে হোগা ওই কোণে বসে আছে। বিলাস তৎক্ষণাৎ কোণের দিকে তাকিয়ে মোমবাতির আলোয় দেখল একজন মেয়ে কমলা রঙের সোনালি চড়িপাড়ের শাড়ি পরে বসে আছে, মুখে লম্বা একটা ঘোমটা দেওয়া। কিন্তু ওটা কি? পুরা কাঠের মতো ঝলসে যাওয়া হাতে মেয়েটি ধরে রয়েছে একটা রক্তাক্ত মাছের মাথা। আস্তে করে মুখের সামনে টানা ঘোমটাটা সরিয়ে সে বলল, জামাই बाबू, ये बात और किसी को मत बताना। हम विनती करते हैं, आपके पैर पड़ते हैं। একটা আর্তনাদ করে উঠে বিলাস পিছিয়ে গেল। মেয়েটি অনুরোধ করে মাথাটা নিচে ঝোঁকাতেই মুন্ডুটা খুলে গোড়াতে গোড়াতে বিলাসের পায়ের কাছে গিয়ে পড়ল। বিলাস আতঙ্কিত হয়ে আর্তনাদ করে উঠতেই ভৈরব বলে উঠল, अरे बाबू जी डरिए मत, ये तो होता ही है हमेशा। আমি ঠিক করে দিচ্ছি, চিন্তা নেই। বলেই ভৈরব উঠে মুঙ্গরির মাথাটা তুলে নিয়ে ওর ধরে বসিয়ে দিল। তারপরে স্ত্রীকে ধমক দিয়ে বলল, कितनी बार हमने बोला है कि अपनी मुंडू संभाल के रखे, लेकिन नहीं, बात नहीं सुननी है तुमको। लो अभी घूंघट उड़ा लो, जमाई बाबू यहाँ पे पड़ी है। মুঙ্গরি তাড়াতাড়ি ঘোমটা দিয়ে নিজের ঝলসানো মুখটা ঢাকা দিল। বিলাসের মাথায় যেন ইতিমধ্যে কেউ হাতুড়ি পিটছে। বুকের ভেতরটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ভৈরব আর তার বউ আর কোনো দিকে না তাকিয়ে বাকি কাঁচা খাবারটা আত্মসাৎ করছে। বিলাস ধীরে ধীরে সিঁড়ির দিকে গেল। না, 3 তলায় সিঁড়ির দিকে নয়, 1 তলায় নামার সিঁড়ি দিয়ে সে নেমে পড়ল। আর এক মুহূর্ত এই বাড়িতে সে থাকবে না। এই বাড়ির মধ্যে কে মানুষ কে আত্মা কিছুই বোঝা যাচ্ছে না। জিনিসপত্র যা আছে সব থাক, নিজের প্রাণ হাতে নিয়ে এই বাড়ি ছেড়ে বেরোতে পারলেই ঢের।
একতলায় নেমে বাসনপত্রের শব্দ আর বেশ উচ্চস্বরে কথাবার্তার শব্দ শুনতে পেল বিলাস। অত্যন্ত স্বাভাবিক এবং ব্যস্ত কণ্ঠস্বর। তারা বলছে, কাল শুক্তো করতে হবে তো? হ্যাঁ, শুধু কি তাই, আরো অনেক রান্না। কাল জামাই ষষ্ঠী বলে কথা। আমাদের জামাই যা যা ভালোবাসে সব রান্না হবে। মাছের ভাজা তো কাল হবে, তাই না? আজ কাতলাটা কাটছি, কাল বাকি মাছ বাজার সরকার থেকে আসবে। এত স্বাভাবিক কথোপকথন ভূতেদের মধ্যে হতে পারে না। নিশ্চয়ই সামনের ঘরটা রান্নাঘর এবং আগামীকাল অনুষ্ঠানের জন্যই প্রস্তুতি চলছে। তবে কি এদের থেকেই সাহায্য নেবে বিলাস? পুরনো জমিদার বাড়িতে নাকি অনেক ভুতুড়ে গল্প থাকে, যারা রাত হলেই নাকি তরতাজা হয়ে ওঠে। মনে হয় সেসব আত্মা আজ বিলাসের চোখে পড়েছে। তারাও জমিদার বাড়ির কালিমালিপ্ত ইতিহাসের অংশ। তাহলে সবাই তো এই রকম হতে পারে না। তাহলে এত বড় বাড়ি সুন্দরভাবে গোছানো সম্ভব হতো না। ভূতেরা কালিঝুলি অপরিষ্কার অপরিচ্ছন্ন বাড়িতেই থাকতে বেশি পছন্দ করে বোধহয়। বিলাস এগিয়ে গেল রান্নাঘরের দিকে। কথোপকথন তখনও কানে ভেসে আসছে বিলাসের। আস্তে আস্তে এগিয়ে বিলাস দরজার সামনে এসে দাঁড়িয়ে ভয়েতে গঙিয়ে উঠল। সামনে দেখল কয়েকজন উনুন জ্বালিয়ে নিজেদের মধ্যে গল্প করতে করতে রান্না করছে। কেউ বা একপাশে বস্তা পেতে আনাজ করছে, আবার কেউ একদিকে বড় আঁশ বঁটিতে বিরাট একটা কাতলা মাছ কাটছে। কিন্তু যারা এই কাজ সম্পূর্ণ করছে তারা তারা কেউই রক্ত মাংসের মানুষ নয়। সাদা সাদা হাড় বিশিষ্ট কঙ্কাল। তারা সবাই ওর দিকে তাকিয়ে বলে উঠল, এ কি জামাই বাবু, আপনি এখানে? কিছু লাগবে? বিলাস পরিমরি করে ছুটতে লাগলো। হাতের সামনে সিঁড়ি পেয়ে তরতর করে সিঁড়ি পেয়ে হাঁপাতে হাঁপাতে উঠতে লাগলো ওপরে। হাতের মোমবাতিটা অনেকটাই গলে গিয়েছে, আর বেশিক্ষণ হয়তো চলবে না। এ কি জামাই, আপনি এখানে এত রাতে? বিলাসের পেছনে ওই কণ্ঠস্বর শুনে ও চমকে ফিরে তাকিয়ে দেখল ওর সামনে দাঁড়িয়ে রয়েছে তার শাশুড়ি মা। তিনি বললেন, আপনি এত রাতে এখানে? বিলাসের প্রাণপণে কান্না পাচ্ছিল, তবুও সে ঠান্ডা মাথায় নিজেকে সামলে উত্তর দিল, এই তো ঘরে যাচ্ছি, একটু ঘুমোট, আমি যাই। হ্যাঁ, বলেই শাশুড়িমার পাশ কাটিয়ে বিলাস চলে গেল। এতক্ষণে বিলাস বুঝতে পেরেছে এরা কেউই মানুষ নয়। এদের সঙ্গে ভয় পেয়ে নয়, সাধারণভাবে কথা বলেই ওকে এই বাড়ি থেকে বেরোতে হবে। কিছুক্ষণ আগে শাশুড়িমাকে সে দেখেছে, কিন্তু এখন তার মুখের মধ্যে একটা বড়সড় বদল লক্ষ্য করেও সে চুপ করে সেই বদল সহ্য করেছে। উত্তেজিত হয়ে সে আর ভয় পায়নি। আসলে মোমবাতির আলোতে শাশুড়িমার মুখটা আগের মতো দেখালেও চোখের জায়গাটা সম্পূর্ণ সাদা ছিল। অর্থাৎ না, আর সে ভাবতে পারছে না। সামনেই 3 তলার সিঁড়ি, যা হবে দেখা যাবে, এই ভেবেই সে উঠে পড়ল 3 তলায়। নিশুতি রাত, 3 তলার বারান্দাটা অন্ধকার নিঃশব্দ। বৃষ্টির সঙ্গে কান ফাটা বাজের শব্দে সে চমকে উঠল। বারান্দার বাঁ দিকে একটা ঘরে টিম টিম করে কুয়াশার মতো আলো জ্বলছে। সেখান থেকেই ভেসে আসছে একটা নারী কণ্ঠের কান্না। বিলাস ধীরে ধীরে পা ফেলে এগিয়ে গেল সেই ঘরটার দিকে। আরো একটু এগিয়ে গিয়ে সেই ঘরের ভেতরে থাকা মেয়েটির কান্নার সঙ্গে আরো কিছু একটা বাক্য শুনতে পেল বিলাস। মেয়েটি বলছে, আমি কি করলাম ঠাকুর, এত বড় অন্যায়। লোকে জানতে পারলে কোথায় মুখ দেখাবো আমি? লোকে জানলে ছিছি করবে, ছিছি করবে। কি করলাম আমি? দরজা খোলাই ছিল। বিলাস ধীরে ধীরে ঘরে প্রবেশ করল।
অসাবধানে দরজার পাশের টেবিলে ঠুক করে একটা শব্দ হতেই ঘরের ভেতরে খাটে বসে থাকা মেয়েটি চমকে উঠে দাঁড়ালো। সেই মেয়েটির মধ্যে কোনো অস্বাভাবিক ভাবই নেই, বরং ছাপোষা গৃহবধূ বললেই চলে। মেয়েটি দরজার দিকে তাকিয়ে অপরিচিত মানুষটিকে দেখে মাথায় ঘোমটা টেনে কুণ্ঠিত স্বরে বলল, আপনি কি দোতলার ঘরে এসে উঠেছেন? আমি মানে আপনি আমায় চিনবেন না। আসলে একটা ভয়ানক ভুল বোঝাবুঝির জন্য আমি এখানে চলে এসেছি। আমি এই বাড়ির জামাই নই। আসলে আমার স্ত্রীর নাম মুকুল, ও থাকে কদম বাগানের জমিদার বাড়িতে। আমি ভুল করে কদম হাটিতে নেমে পড়েছিলাম, আর তারপর এই বাড়ির সদস্যরা আমার স্টেশন থেকে এই বাড়িতে নিয়ে এসেছেন। মেয়েটি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল, তারপর আচমকাই কান্নায় ভেঙে পড়ল। সে ছুটে এলো বিলাসের দিকে, তারপর হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল, আমি ঠিক তাই সন্দেহ করেছিলাম। আপনি আমার স্বামী নন। দয়া করে আপনি এই কথা কাউকে বলবেন না। আজ রাতে যা হয়েছে যদি কেউ জানতে পারে আমার সব শেষ হয়ে যাবে। আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমার সব শেষ হয়ে যাবে। দেখুন, আমি আপনার বাড়ির সমস্ত মানুষদের মানে সব প্রেতাত্মাদের দেখে নিয়েছি। আমার এইটুকু সময় যদি এই অবস্থা হয়, তাহলে আপনার যে কি অবস্থা হয়েছে তা আমি বুঝতে পারছি। আপনি নিজেই কেন আপনার স্বামীর কাছে চলে যাচ্ছেন না? আমার স্বামীর তো আজ আমায় নিতে আসার কথা ছিল, কিন্তু তার জায়গায় আপনি কি করে? আসলে আমারও দোষ নেই। আমি আমার শ্বশুর বাড়িতে কোনোদিন আসিনি, এই প্রথম। ওদিকে হয়তো আমার স্ত্রীও চিন্তা করছেন। আপনার স্বামী বোধহয় ওই স্টেশনে বসে আছেন। ওনার জায়গায় যে আমায় নিয়ে আসা হয়েছে সেটাও তো উনি জানেন না। ইস, ছি 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 ছি, কি অন্যায়, কি অন্যায়। আপনি আমায় এই বাড়ির বাইরে নিয়ে যেতে পারবেন? তাহলে আমি স্টেশনে গিয়ে আপনার স্বামীকে এখানে পাঠিয়ে দিতে পারবো। বেশ, তাই হবে। আপনি আমাদের ফিটনে বসেই রওনা দিন। ফিটন? ফিটন যে চালাবে সে মানুষ তো? আগে না না, ঠিক আছে। আপনি আগে আমায় বাড়ি থেকে বের করুন। সত্যি বলতে এত বড় বাড়িতে আমি বাইরে বেরোনোর পথ হারিয়ে ফেলেছি। আসুন আমার সঙ্গে। মেয়েটি বিলাসকে নিয়ে 3 তলা থেকে নামতেই ওদের সামনে এসে থামল শ্যামলী। দিদিমণি, আপনি কোথায় যাচ্ছেন, তাও আবার এত রাতে? উফ, মুখ পুরি, এত জোরে কথা বলিস না। আমি এই ভদ্রলোককে ফিটনে চাপাতে যাচ্ছি। এ কি বলছেন দিদিমণি? ইনি যে আপনার স্বামী। না, ইনি আমার স্বামী নন। এনাকে ভুল করে এই বাড়িতে আনা হয়েছে। ইনি বলেছেন স্টেশনে গিয়ে আমার স্বামীকে এখানে পাঠিয়ে দেবেন, তারপর উনি এসে আমায় এই বাড়ি থেকে নিয়ে যাবেন। এবারে বিলাসকে একতলায় নিয়ে এসে উঠোনের দরজা খুলে মেয়েটি বলল, সদর খুলে আপনি বেরিয়ে পড়ুন। শ্যামলী আপনাকে ফিটনে তুলে দেবে। তবে আপনি ওই কথা কোনোদিনও কাউকে বলবেন না, কথা দিন। আমার স্বামীকেও নয়। আপনি নিজে আমায় এই নরককুণ্ড থেকে বের করছেন। আপনি চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না যে এই বাড়িটা আসলে একটা ভূতের বাড়ি। আমি সত্যিই বুঝতে পারছি না আপনি বা আপনার মতো মানুষ এই বাড়িতে থাকেন কি করে। তবে আপনার স্বামী এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে, আমিও এটাই আশা করছি। দাঁড়ান দাঁড়ান, কী সব বলছেন আপনি? আমি তো আপনাকে এ কথা বলতে বারণ করিনি। আপনি যাকে ইচ্ছে গিয়ে বলুন যে এই বাড়ি ভূতের বাড়ি। আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। শুধু ওই ব্যাপারটা বলবেন না, না হলে আমার স্বামী হয়তো আমাকে আর গ্রহণ করবেন না। বুঝলাম না, মানে কোন কথা? মানে উফ, ওই কথাটা। মুখটা বিলাসের দিকে একটু এগিয়ে নিয়ে এসে মেয়েটি ফিসফিস করে বলল, ওই আমি যে রাতে আপনার ঘরে ঢুকে আপনার বুকে মাথা দিয়ে শুয়েছিলাম, ভাগ্যিস আপনি আমায় ধাক্কা দিলেন, তাই তো বুঝলাম যে আপনি আমার স্বামী নন, না হলে যে কি সর্বনাশ হতো। বিলাসের পায়ের তলা থেকে জমি সরে গেল।
ওর মনে হলো ধরিত্রীর বুকে আর একটু পরে সে তলিয়ে যাবে। হাতে ধরে থাকা মোমবাতিটার আলোয় সেই মেয়েটির শান্ত স্নিগ্ধ সুন্দর মুখের পরিবর্তে ভেসে উঠল কঙ্কালের মুখ, যে কঙ্কালকে সে বন্ধ ঘরে নিজের বুকের মধ্যে আলিঙ্গন করে শুয়ে থাকতে দেখে ভয় পেয়েছিল। সেই কঙ্কাল। তবে এই মেয়েটিও কি? গলা শুকিয়ে এলো বিলাসের। পাশে দাঁড়িয়ে থাকা শ্যামলী বিলাসের দিকে এগিয়ে এসে বিকট কণ্ঠে বলে উঠল, কি হলো বাবু? বাবু যাবেন না। শ্যামলীর মুখ থেকেও সরে গেল কাপড়। জ্বলন্ত বিভৎস মুখের এক পাশটা, আর অন্য পাশটা থেকে বেরিয়ে আছে কঙ্কাল। বিলাসের কম্পিত হাত থেকে মোমবাতির হোল্ডার সমেত সেটা পুরো নিভে গেল। চোখের সামনেটা সম্পূর্ণ অন্ধকার। মশাই, ও মশাই, উঠুন দেখি। কি হলো আপনার? উঠুন না। জামাই, ও জামাই, আপনার কি দশা হয়েছে? আরে আরে চোখ মেলে তাকান। জামাই কথাটা শুনেই তরাক করে উঠে বসল বিলাস। মাথায় যেন এখনো কেউ হাতুড়ি পিটছে। সামনে বসে থাকা তিনজন আবছা মূর্তিকে স্পষ্ট দেখতে না পেয়ে বিলাস চিৎকার করে ওঠে, ভূত 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 ভূত! প্রভাতের আলোয় আস্তে আস্তে ধাতস্থ হতেই বিলাস বুঝতে পারে সামনে দেখা তিনজন মানুষকেই সে চেনে। একজন মুকুল, আর একজন মুকুলের বাবা, আর তৃতীয় জন ট্রেনের আলাপি সেই ভদ্রলোক। তিনজনেরই মুখে বিস্ময়ের ছাপ। মুকুল কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, কি বিপদটা এনে বাঁধিয়ে বসেছিলেন বলুন তো? কদম বাগানের জায়গায় কদমহাটের জমিদার বাড়িতে চলে এলেন। এসে এত অন্ধকার পুরো একটা বাড়ি দেখেও সেই বাড়িতে প্রবেশ করলেন। আপনার কি ভয় ডর বলে কিছু নেই? তার উপর দিব্যি এই ভাঙাচোরা উঠোনে বৃষ্টির মধ্যে নাক ডেকে ঘুমোচ্ছেন। বাড়িতে যে একটা বউ আছে সে খেয়াল আছে আপনার? ভাগ্যিস পরিমলদার সাথে আলাপ হয়েছিল, না হলে তো জানতেই পারতাম না আপনি কোথায় আছেন। বিলাস আশেপাশে চেয়ে দেখল, কোথায় সেই জাঁকজমকপূর্ণ জমিদার বাড়ি? পুরোটাই তো ধ্বংস হয়ে পড়ে আছে। এই নোংরা বাড়ির উঠোনের একপাশে ভাঙা কাঠ আর কড়িবর্গার মাঝে সে বসে আছে। উঠোন এখনো ভিজে, সম্ভবত একটু আগেই বৃষ্টি থেমেছে। ট্রেনে দেখা সেই ভদ্রলোক বলে উঠল, আরে মশাই, আমি পরিমল। আপনি তো কাল নেমে চলে গেলেন। আমিও কদম বাগানে আমার শ্বশুরবাড়িতে পৌঁছালাম। তখন রাত প্রায় 3টে। চেঁচামেচিতে ঘুম ভাঙল। স্ত্রী বাইরে গিয়ে জেনে ঘরে এসে বসতেই আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে গো, এত চেঁচামেচি কিসের? আর বললো না, মিত্তিরদের জামাই উদাও হয়েছে। কে মিত্তির? উফ, আমাদের দুটো বাড়ি পরে যারা থাকে জমিদার বাড়ি কো। আরে যার মেয়ের বিয়ে হলো না কলকাতায়, আমরা গেলাম। তোমার শরীর খারাপ ছিল বলে গেলে না? হ্যাঁ হ্যাঁ, সেই মেয়ের তো কিছুদিন আগেই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এই ওদের প্রথম জামাই ষষ্ঠী। জামাইয়ের অনেক আগে চলে আসার কথা, কিন্তু আসেনি। বেচারা একা কলকাতা থেকে ট্রেন ধরেছিল, কিন্তু এত রাত হয়ে গেল দেখে মিত্তিররা স্টেশনে গিয়ে দেখলো স্টেশন পুরো ফাঁকা। আজকাল ট্রেনে কত দুর্ঘটনা হয় তা তো জানোই। বেচারা মুকুলটা স্বামীর জন্য কেঁদে কেঁদে অস্থির। দাঁড়াও, মুকুল নাকি? তার বরের নাম কি বলো তো? আমারও তো মনে নেই। চলো। কোথায়? মিত্তিরদের বাড়িতে। সম্ভবত আমি জানি তাদের জামাই এখন কোথায়। ব্যাস, ওদের বাড়ি গিয়ে আপনার নাম শুনেই ধরে ফেললাম। তামাশাই, আপনি একটা খেল দেখালেন বটে। হ্যাঁ, নিজের শ্বশুরবাড়ির গায়ের নাম ভুলে মেরে দিলেন, আবার রাত দুপুরে স্টেশনে ফিরবেন না বলে এই ভূতের বাড়িতে রাত কাটালেন। ভূত? বিলাস এতক্ষণে কথা বলল। শ্বশুরমশাই বললেন, হ্যাঁ, মানে এই কথা না খুব একটা কেউ জানে না। এখানে আস্তে আস্তেই আমি পরিমলকে এই জমিদার বাড়ির গল্প বলছিলাম। একসময় এই জমিদার বাড়ির খুব নাম ডাক ছিল, কিন্তু এই বাড়ি রাতারাতি ধ্বংস হয়ে যায়। ধ্বংস মানে কি করে? মুখে একটা শব্দ করে দুপাশে মাথা নাড়িয়ে আফসোসের সুরেই
শ্বশুরমশাই বলে উঠলেন, এই বাড়ির এক মর্মান্তিক অতীত আছে জামাই। সেই সময় ওই কদমহাটি জমিদার রাধামোহন রায়, তার একমাত্র কন্যা ছিল মন্দাকিনী। যেমন সুন্দরী তেমনি লাজুক ও নরম স্বভাবের মেয়ে। সে বছর ওই বৈশাখে মেয়েটির বিয়ে হয় এখান থেকে বেশ অনেক দূরের এক জমিদার বাড়িতে। সেই জমিদারের একমাত্র ছেলে ছিলেন বিশাল বড় ব্যারিস্টার। তিনি কলকাতা থেকে ওই জামাই ষষ্ঠীর জন্য রওনা দিলেন। বিয়ের পরের প্রথম ষষ্ঠী। কিন্তু কিন্তু ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! শ্বশুরমশাই বারবার আফসোস করতে করতে চুপ করে যাওয়ায় বিলাস প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, দয়া করে পুরো বিষয়টি একটু তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ হ্যাঁ, তো জামাই হলো কি, সেই বছরের জামাই ষষ্ঠীর বিশাল আয়োজন হয়েছিল এই বাড়িতে। জামাইয়ের আসার কথা ষষ্ঠীর আগের দিন, কিন্তু জামাই আর আসে না। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে থেকে রাত, কিন্তু জামাই বাবাজির পাত্তা নেই। মন্দাকিনী কান্নাকাটি জুড়ে দিল। সেই দিন ঘটনাচক্রে সেরেস্তার কাজে জমিদার মশাই বাড়ি ছিলেন না। জমিদার গিন্নি মেয়ের কান্না দেখে নায়েব মশাইকে ফিটন গাড়িতে বসিয়ে স্টেশনে পাঠালো। তারা খবর আনলো মালগাড়ি লাইনচ্যুত হয়েছে বলে কলকাতা থেকে কোনো ট্রেন আজ এদিকে আসবে না। এই খবর শুনে সকলেই খুব নিশ্চিন্ত হয়ে ঘুমোতে গেল। রাত তখন প্রায় 10:30। হঠাৎ জমিদার বাড়িতে রব উঠল।